আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি তোমাদের সাথে মোট 13টি ক্লাস নিয়েছি। আজকে তোমাদের সামনে 14 নম্বর ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করবে। আজকের ক্লাস উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায়ের শেষ ক্লাসটি, অর্থাৎ 10ম অধ্যায়ের অনুশীলনী 10-এর বি এর শেষ ক্লাসটি। 13 নম্বর ক্লাসে মোট 11 ধরনের অঙ্ক 5টি সাধারণ রুলে বিভক্ত করে করেছিলাম। আজকে আমরা আরো কয়েকটি বিশেষ পদ্ধতি বা নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যাক 6 নম্বর নিয়মটা। আমরা বলছি যদি mn স্বাভাবিক সংখ্যা হয়, mn যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে দেখো এই আকৃতির অঙ্ক, অর্থাৎ sin x এবং cos x গুণ আকারে থাকবে, যেখানে sin x এর পাওয়ার m এবং cos x এর পাওয়ার n। এই আকৃতির অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব প্রথমত যদি sin x এর পাওয়ার জোড় হয় এবং cos x এর পাওয়ার বিজোড় হয়, তাহলে sin x সমান y ধরবো, অর্থাৎ যার পাওয়ার জোড় তাকে y ধরবো। একইভাবে যদি cos x এর পাওয়ার জোড় হয় এবং sin x এর পাওয়ার বিজোড় হয়, তাহলে cos x কে y ধরবো, অর্থাৎ আবারও বলছি যার পাওয়ার জোড় তাকে y ধরবো। কিন্তু যদি উভয়ের পাওয়ার বিজোড় হয়, তাহলে sin x অথবা cos x যে কোনোটাকে আমরা y ধরতে পারি। তাহলে আমরা কয়েকটি উদাহরণ থেকে দেখি কোন অঙ্কের ক্ষেত্রে আমরা কাকে y ধরব। প্রথমেই দেখো এখানে প্রথম অঙ্কটাতে দেখো এখানে sin x এর পাওয়ার জোড়, তাহলে sin x কে y ধরবো যেহেতু cos x এর পাওয়ার বিজোড়। পরের অঙ্কটাতে দেখো এখানে cos x এর পাওয়ার জোড়, sin x এর পাওয়ার বিজোড়, তাহলে cos x কে y ধরবো। এবং পরের অঙ্কটাতে দেখো এখানে উভয়ের পাওয়ার বিজোড়, সুতরাং sin x অথবা cos x যে কোনোটাকে আমরা y ধরতে পারি। এখন আমরা এই নিয়মের একটা অঙ্ক নিশ্চয়ই করতে পারি। আমরা তোমাদের সুবিধার্থে একটা অঙ্ক করব, আশা করি তোমরা আরো এই নিয়মের অঙ্কগুলো দেখে নেবে তোমরা বই দেখে। এখানে খেয়াল করো sin x এর পাওয়ার জোড় cos x এর পাওয়ার বিজোড়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা sin x সমান y ধরবো। তাহলে sin x সমান যদি আমরা y ধরি, আমরা এও জানি যেদিকে যে চলক আছে তার সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হয়। সুতরাং sin x এর অন্তরজ হলো cos x, তাহলে cos x dx সমান dy। এখন যদি আমরা প্রতিস্থাপন করি, দেখো এখানে cos কিউব x, cos কিউব x কে আমরা লিখতে পারি, cos কিউব x কে আমরা লিখতে পারি এইভাবে cos স্কয়ার x ইনটু cos x। তাহলে এই cos স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি আবার 1 মাইনাস sin স্কয়ার x, আর cos x dx, এই যে cos x dx। আশা করি বুঝতে পারছো। আমরা একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা এই cos x dx এর পরিবর্তে বসাতে পারি dy। তাহলে এই cos x dx এর পরিবর্তে বসালাম আমরা dy, এর পরিবর্তে দেখো dy এখানে আমরা দেখতেছি।
তাহলে সাইন এক্স এর পরিবর্তে আমরা ওয়াই বসাবো, তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার 4 1 মাইনাস ওয়াই স্কয়ার। যদি আমরা একটু সরল করে নেই, এটা গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4 আর এটা হলো ওয়াই টু দি পাওয়ার 6। আমরা এবার এটাকে সহজেই যোগজীকরণ করতে পারি, অর্থাৎ পাওয়ারের সাথে এক যোগ হবে এবং এই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার 5/5 এবং এটা ওয়াই টু দি পাওয়ার 7/7। এখন আমরা ওয়াই এর পরিবর্তে জাস্ট সাইন এক্স বসিয়ে দেব। দেখো এটা 1/5 ওয়াই টু দি পাওয়ার 5 মানে সাইন এক্স হোল টু দি পাওয়ার 5, এন্ড দিস ইজ মাইনাস 1/7 ওয়াই টু দি পাওয়ার 7 মানে সাইন টু দি পাওয়ার 7x। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো, পারবে বলে বিশ্বাস করি। এবার দেখো আমরা আরেকটি নিয়ম আলোচনা করি। 7 নম্বর নিয়ম, যদি mn স্বাভাবিক সংখ্যা হয়, একটু খেয়াল করো, mn যদি স্বাভাবিক সংখ্যা হয় আগের মতোই, তবে আগে গুণ আকারে ছিল, এখানে ভাগ আকারে থাকবে। এই ক্ষেত্রে যদি sin x এবং cos x এর পাওয়ারের যোগফল জোড় হয়, এখন যোগফল জোড় হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে m এবং n উভয়ই জোড় অথবা উভয়ই বিজোড়, দুই ভাবে জোড় হতে পারে। যদি যোগফল জোড় হয়, মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাহলে হর এবং লব উভয়কে আমরা sec x হোল টু দি পাওয়ার m প্লাস n দ্বারা গুণ করব এবং আমরা এই ক্ষেত্রে tan x সমান y ধরব। আর যদি যোগফল বিজোড় হয়, এখন বিজোড় হতে পারে দুই ভাবে, কিভাবে m জোড় n বিজোড় অথবা m বিজোড় n জোড়। তাহলে আমরা যদি m বিজোড় হয়, অর্থাৎ sin x এর পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে হর এবং লবকে sin x দ্বারা গুণ করব এবং এই ক্ষেত্রে cos x সমান y ধরব। আবার যদি উল্টাটা হয়, অর্থাৎ n বিজোড় এবং m জোড়, অর্থাৎ cos x এর পাওয়ার বিজোড় এবং sin x এর পাওয়ার জোড়, সেই ক্ষেত্রে আমরা হর এবং লবকে cos x দ্বারা গুণ করব এবং এই ক্ষেত্রে sin x সমান y ধরব। তাহলে আমরা দেখতেছি এই ক্ষেত্রে যার পাওয়ার বিজোড় তাকে দ্বারা হর আর লবকে গুণ করতে হবে এবং তার উল্টাটাকে y ধরতে হবে। আচ্ছা, এই নিয়ম প্রতিস্থাপন করার পরে যে আকৃতি ধারণ করবে, এটা আমরা অঙ্কটা সলভ করতে হবে আংশিক ভগ্নাংশের সাহায্যে, এবং আংশিক ভগ্নাংশ আমাদের 10-এর ডি অনুশীলনীতে আছে। সুতরাং এই নিয়মের অঙ্ক যদি কখনো পাই, তাহলে আমরা 10-এর ডিতে করব। নম্বর নিয়মের অঙ্ক দেখতে পারি। আশা করি তোমরা নিয়মগুলো মনে রাখবে, কারণ মনে না রাখলে অঙ্ক করার ক্ষেত্রে ঝামেলায় পড়ে যেতে পারো। দেখো এখানে sin x এর পাওয়ার বিজোড়, cos x এর পাওয়ারও বিজোড় এবং দুইটার যোগফল অর্থাৎ 5 যোগ 3 অর্থাৎ 8। এই 8 সংখ্যাটি যেহেতু জোড়, তাহলে আমরা অবশ্যই এখানে sec টু দি পাওয়ার 8x দ্বারা গুণ করব, অর্থাৎ আমরা sec টু দি পাওয়ার 8x দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো আমরা পরের লাইনে গুণটা করে নিচ্ছি। হ্যাঁ, আমরা এই দেখো sec টু দি পাওয়ার 8x দ্বারা গুণ করেছি, এই যে এখানে লবকে করেছি এবং এখানে হরকেও করেছি, এইভাবে গুণ করে নিতে হবে। এখন দেখো আমরা এই sec টু দি পাওয়ার 8x কে আবার লিখতে পারি, এটাকে আবার লিখতে পারি 1/cos টু দি পাওয়ার 8x, cos টু দি পাওয়ার 8x। সেই ক্ষেত্রে এই cos কিউব x এর সাথে এটা কাটাকাটি জায়গা থাকবে হচ্ছে cos টু, এটাকে আমরা এটা দ্বারা কাটতে পারি, তাহলে থাকবে হলো cos টু দি পাওয়ার 5x, cos টু দি পাওয়ার 5x। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই cos টু দি পাওয়ার 5x আর এটা হলো sin টু দি পাওয়ার 5x, তাহলে sin টু দি পাওয়ার 5x বাই cos টু দি পাওয়ার 5x, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 5x। তাহলে এই টোটালটার পরিবর্তে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 5x।
তাহলে দেখো, হ্যাঁ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 5x। বুঝতে একটু সমস্যা হয়, যাই হোক। দেখো পরের লাইনটা, তাহলে হ্যাঁ, এর পরিবর্তে আমরা রাখলাম 10 টু দি পাওয়ার 5x, আর উপরে sec টু দি পাওয়ার 8x। একটু খেয়াল করে নাও, sec টু দি পাওয়ার 8x কে আমরা লিখতে পারি এইভাবে, এটা হলো sec টু দি পাওয়ার 6x ইন্টু sec স্কয়ার x, sec স্কয়ার x। তাহলে এই যে sec স্কয়ার x টা আমরা এখানে বসিয়ে দিলাম, একটু খেয়াল করো, এই যে sec স্কয়ার x টা বসিয়ে দিলাম, আর sec টু দি পাওয়ার 6x কে আমরা লিখলাম এইভাবে 1 প্লাস tan স্কয়ার x, মানে sec স্কয়ার x তার উপরে কিউব। তাহলে sec টু দি পাওয়ার 6, sec স্কয়ার x হোল কিউব মানে sec টু দি পাওয়ার 6। আশা করি তোমরা এই ব্যাখ্যাগুলো বা বিস্তারগুলো বুঝে নিতে পারবে নিজেরা। আমরা একটু মুছে নিচ্ছি, জাস্ট পরের লাইনটা দেখার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এখন এই tan x সমান y ধরবো। তাহলে দেখো, আগের মতোই tan x এর অন্তরজ আমরা জানি sec স্কয়ার x, tan x এর অন্তরজ আমরা জানি sec স্কয়ার x dx। তাহলে এই যে sec স্কয়ার x dx, একটু খেয়াল করো, sec স্কয়ার x dx এর পরিবর্তে বসাতে পারি dy। তাহলে আমরা এর পরিবর্তে বসালাম dy, এবং একটু খেয়াল করো 1 প্লাস tan স্কয়ার x, tan x এর পরিবর্তে y বসাতে পারি, তাহলে এটা 1 প্লাস y স্কয়ার হোল কিউব, আর sec স্কয়ার x dx এর পরিবর্তে dy, আর tan x এর পরিবর্তে y বসালাম। এর পরের লাইনে খেয়াল করো, আমরা জাস্ট a প্লাস b হোল কিউবের ফর্মুলা ফেলে দিলাম, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এরপরে জাস্ট সরল করে নিলাম, এটা 1 বাই y টু দি পাওয়ার 5 মানে y টু দি পাওয়ার মাইনাস 5, এটা 3 ইন্টু y স্কয়ার বাই y টু দি পাওয়ার 5 মানে y টু দি পাওয়ার মাইনাস 3। আমরা জানি ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 2 থেকে 5 গেলে মাইনাস 3। এটা y টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 5 কাটাকাটি করলে y থাকবে, আর y টু দি পাওয়ার 6 কে y টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করলে y থাকবে। এবার আমরা এর যোগজীকরণ করতে পারি। আমরা জানি যে পাওয়ারের সাথে এর যোগজীকরণ পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে -5 এর সাথে 1 যোগ হলে -4 ডিভাইডেড বাই -4। একইভাবে এটা 1 যোগ হলে -2, তাহলে y টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই -2। আর 1 বাই y এর যোগজীকরণ ln y আমরা জানি, আর এটা হলো y স্কয়ার বাই 2। এবার y এর পরিবর্তে y এর মানগুলো বসিয়ে দেব। একটু খেয়াল করে দেখো, এখানে y টু দি পাওয়ার -4 কে আমরা এইভাবে চিন্তা করতে পারি 1 বাই, আমরা একটু ইন্ডিকেট করে দিচ্ছি, y টু দি পাওয়ার -4 কে এখানে দেখো 1 বাই y টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে 1 বাই y টু দি পাওয়ার 4 মানে 1 বাই tan x হোল টু দি পাওয়ার 4, এবং 1 বাই tan x হোল টু দি পাওয়ার 4 মানে cot x হোল টু দি পাওয়ার 4। তাহলে দেখো, আমরা পরের লাইনে এই কাজটাই করেছি, আশা করি বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে এটা -1/4 আর এর পরিবর্তে cot x হোল টু দি পাওয়ার 4। একইভাবে একটু খেয়াল করো, একটু মুছে নেই, আচ্ছা, একইভাবে এটা y টু দি পাওয়ার -2 এর পরিবর্তে লিখতে পারি 1 বাই y স্কয়ার, দ্যাট ইজ 1 বাই tan স্কয়ার, দ্যাট ইজ cot স্কয়ার। তাহলে -3/2 cot স্কয়ার। হ্যাঁ, বাকি মানগুলো বসালাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা 7 নাম্বার বিধির একটা অঙ্ক করলাম। এবার আমরা অর্থাৎ 8 নম্বর নিয়মটি দেখব। এখানে আমরা দেখলাম যে sin x এবং cos x উভয়ের পাওয়ারই স্বাভাবিক সংখ্যা। প্রথমটাতে গুণ আকারে ছিল, পরেরটাতে ভাগ আকারে ছিল। এবার আমরা দেখব
আচ্ছা, এখানে একটা বাড়তি লেটার লিখেছি কিউ, কিউ আমার প্রয়োজন নেই, যাও সমস্যা নেই। এখানে একটু খেয়াল করো, পাওয়ারগুলো ভগ্নাংশ আকারের, অর্থাৎ এটার পাওয়ার হলো এম বাই পি, এম বাই পি, আর পরেরটার পাওয়ার হলো এন বাই পি, এন বাই পি। তাহলে সাইন এক্স এর পাওয়ার হচ্ছে এম বাই পি, আর কজ এক্স এর পাওয়ার হচ্ছে এন বাই পি। এখন এই দুটার যোগফল একটু খেয়াল করো, এই দুটার যোগফল হবে এম প্লাস এন বাই পি। হ্যাঁ, তাহলে এই যে যোগফলটা, এটাকে আমরা এ ধরছি, অর্থাৎ যোগফলটাকে আমরা এ ধরলাম। এই যোগফলটা যদি জোড় হয়, অর্থাৎ এ যদি জোড় হয়, তাহলে হর এবং লবকে আমরা sec টু দি পাওয়ার এক্স, অর্থাৎ sec x হোল টু দি পাওয়ার এ দ্বারা গুণ করব, এবং অতঃপর tan x সমান y ধরব। যেমন একটু খেয়াল করো, এটার ক্ষেত্রে দেখো পাওয়ার হলো 3/2 এ sin x এর, এবং cos x এর পাওয়ার 5/2, তাহলে 3/2 এবং এটা হলো 5/2, তাহলে 5 আর 3 8/2, এটা হলো 4, অর্থাৎ জোড় সংখ্যা। তাহলে হর আর লবকে sec টু দি পাওয়ার 4x দ্বারা গুণ করতে হবে। আরো একটা অঙ্ক আমরা দেখে নিতে পারি, খেয়াল করো, এটার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে 5/3, আর cos x এর ক্ষেত্রে sin x এর পাওয়ার হলো 5/3, cos x এর পাওয়ার হলো 7/3, দ্যাট ইজ 5 7 12 আর ভাগ 3, এটাও 4। তাহলে এই ক্ষেত্রেও sec টু দি পাওয়ার 4x দ্বারা হর আর লবকে গুণ করতে হবে। তাহলে আমরা এই নিয়মের গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আশা করি তোমরা এই নিয়মগুলোকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, কারণ এই নিয়মের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং নিয়মগুলো মনে রাখা চাই। তাহলে এই নিয়মের একটা অঙ্ক আমরা দেখতে পারি, একটু খেয়াল করো, এখানে আমরা দ্বিতীয় যে উদাহরণটা নিয়েছিলাম সেই অঙ্কটাই করার চেষ্টা করছি। এটা হলো 5/3 আর এটা হলো 7/3। আমরা আগেই দেখেছি পাওয়ার দুটার যোগফল হচ্ছে 4, তাহলে হর আর লবকে আমাদের sec টু দি পাওয়ার 4x দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এই দেখো হর এই লব এবং হরকে sec টু দি পাওয়ার 4x দ্বারা গুণ করেছি। তাহলে এই sec টু দি পাওয়ার 4x কে এই ধরনের সরল বিস্তারগুলো আমরা আগেও দেখলাম একটা অঙ্কে, 7 নম্বর অঙ্কে সম্ভবত দেখলাম। sec টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারি 1 + tan স্কয়ার মানে sec স্কয়ার ইনটু sec স্কয়ার, দ্যাট ইজ sec টু দি পাওয়ার 4x। এই sec টু দি পাওয়ার 4x কে এটা আমরা 1/cos টু দি পাওয়ার 4x লিখতে পারি, cos টু দি পাওয়ার 4x লিখতে পারি, এবং এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে থাকবে cos x, যেহেতু ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, দেখো 5/3x, অর্থাৎ এখানে 4 থেকে 7/3 গেলে 3 4 12, 12 থেকে 7 গেলে 5, তাহলে 5/3। এবার sin x হোল টু দি পাওয়ার 5/3 ডিভাইডেড বাই cos x হোল টু দি পাওয়ার 5/3, দ্যাট ইজ tan x হোল টু দি পাওয়ার 5/3। আশা করি এই ভিতরের কাজটুকু তোমরা প্রয়োজনে করে নিতে পারো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার এখানে স্লাইডে জায়গা সংকলন হবে না, এক স্লাইডে, পরের স্লাইডে গেলে আবার তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, বিধায় আমি এটা সংক্ষেপে করে রেখেছি। আশা করি তোমরা করতে পারবে। আমরা একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা তাহলে এটাকে সরল করে নিলাম। এইবার আমরা জানি tan x সমান y ধরতে হবে। তাহলে দেখো tan x সমান আমরা y ধরলাম, tan x এর অন্তরজ sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x dx সমান dy। এবার আমরা এই মানগুলো রিপ্লেস করব। এই দেখো sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা অবশ্যই dy বসাতে পারি। তাহলে দেখো sec স্কয়ার x dx এর পরিবর্তে এই যে দেখো dy বসাইছি। এবার tan x এর পরিবর্তে y বসাই দেব, তাহলে এটা 1 + y স্কয়ার আর হলো y টু দি পাওয়ার 5/3
3। এবার আগের মতোই জাস্ট সরল করে নিচ্ছি। 1/y⁵ মানে y⁻⁵ আর এটা 2 - 5/3 অর্থাৎ 6 3 দুগুণে 6 থেকে 5 গেলে 1/2। তাহলে আমরা যোগজীকরণ করতে পারি, পাওয়ারের সাথে 1 যোগ হবে -5/3 যোগ 1, তাহলে দেখো সরল করলে হবে -2/3। জাস্ট এই যোগজীকরণটা এগুলো আমরা সহজ এবং পারবো। তাহলে এর সাথে 1 যোগ করলাম এবং এটা দিয়ে ভাগ করলাম। একইভাবে হাফের সাথে 1 যোগ করলে হবে 3/2 3/2। এবার এই y এর পরিবর্তে tan x, একটু আগেও দেখেছি আমরা অঙ্ক, এটা y⁻⁻² মানে 1/y⁻²/3, that is 1/tan x⁻²/3 অর্থাৎ cot x⁻²/3। সরলটা আমরা এই ধরনের সরল আমরা 7 নম্বর অঙ্কে দেখেছি। 7 নম্বর রোলের অঙ্কে আশা করি তোমরা সেখান থেকে এটা পারবে। তাহলে আমরা আরো একটা নিয়ম দেখলাম এবং আমরা আরেকটা নিয়ম, আমার মনে হচ্ছে এই পরবর্তী নিয়মটাই 10-এর বিয়ের সর্বশেষ নিয়ম এবং খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আশা করি তোমরা এই সর্বশেষ নিয়মের অঙ্কগুলো মনোযোগ দিয়ে করবে। আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, দেখো এই আকৃতির অঙ্ক যদি থাকে, এই আকৃতির অঙ্ককে আমরা এভাবেও সাজাতে পারি। সুতরাং অঙ্কটা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। কারণ কেন, দেখো sin x দ্বারা ভাগ করলে এটা হবে 1, আর sin x দ্বারা ভাগ করলে এখানে a, আর এখানে cos x/sin x মানে cot x। একইভাবে এই আকৃতির অঙ্ককে এইভাবে সাজাতে পারি। cos x দ্বারা ভাগ করলে দেখো এই cos x আর cos x কাটা যায়, থাকবে a, আর এই sin x/cos x হবে tan x। এবং আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে, দেখো প্রথম যে অঙ্কটা আমরা দেখলাম সেখানে উপরে আছে sin x, দ্বিতীয় যে অঙ্কটা উপরে cos x, এবং তৃতীয় যে অঙ্কটা উপরে cos x এবং sin x উভয় আছে। এবং হরে কিন্তু সবসময় sin x এবং cos x কম্বিনেশন আকারে আছে। sin x এবং cos x, দেখো তাহলে হরে sin x cos x উভয় থাকবে, লবে হয় sin x অথবা শুধু cos x অথবা cos x এবং sin x উভয় থাকবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে লবটাকে একটি বিশেষ নিয়মে সাজাতে হবে। সেই নিয়মটা দেখে নাও। আমরা সাজাবো লব ইকুয়াল m ইন্টু হর প্লাস n ইন্টু হরের অন্তরজ, অর্থাৎ m ইন্টু হর এবং n ইন্টু হরের অন্তরজ, এইভাবে লবটাকে সাজাবো। এখানে m এবং n উভয়ই হচ্ছে ধ্রুবক, অজানা ধ্রুবক। সেটা পূর্ণ সংখ্যা হতে পারে অথবা ভগ্নাংশ হতে পারে। আশা করি তোমরা এই নিয়মটা খুব মনোযোগ দিয়ে করবে, বিকজ আমার মনে হয় তুলনামূলকভাবে এই একটু অন্য নিয়মের চেয়ে একটু কঠিন মনে হতে পারে। সুতরাং এই নিয়মের অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে আয়ত্তে আসে। তাহলে আমরা এই নিয়মের, দেখো কতগুলো অঙ্ক আমি এখানে দেখাইছি, যে অঙ্কগুলো এই নিয়মে করতে হবে। প্রথমটা দেখো 1 + tan x, আমরা দেখছিলাম এই আকৃতিটা। পরেরটা দেখো 2 + cot x, একটু খেয়াল করলে বুঝবো tan x মানে sin x/cos x, তাহলে উপরে cos x হবে, নিচে sin x এবং cos x উভয় থাকবে। এটা হলো cos x/sin x, তাহলে সরল করলে উপরে sin x, নিচে cos x এবং sin x উভয় থাকবে। 3 নম্বরটাও একের মতোই। এখানে লক্ষণীয় বিষয় একটাই, যে নিচে cos x এবং sin x এর কম্বিনেশন থাকবে অর্থাৎ হরে, এবং লবে শুধু cos x অথবা শুধু sin x অথবা cos x এবং sin x উভয় থাকবে। আমরা মোটামুটি যে স্ট্রাকচারগুলো হতে পারে এখানে দেখিয়েছি। এবার আমরা আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এই অঙ্কটাই উপরে cos x এবং sin x উভয় আছে, নিচে sin x এবং নিচেটা তো থাকবেই। তাহলে এই ধরনের অঙ্ক আমরা জানি সাজাতে হবে।
কিভাবে? লব ইকুয়াল এম ইন্টু হর। তাহলে লব, দেখো লবে আছে cos x প্লাস 2 sin x। তাহলে আমরা একটু সাজিয়ে নেই। এই দেখে নাও cos x প্লাস 2 sin x যেটা লবে ছিল, এটাকে সাজিয়ে এম ইন্টু হর। এই যে দেখো এম ইন্টু হর প্লাস এন ইন্টু এই হরের অন্তরজ। এবার খেয়াল করো, এটা যা ছিল তাই থাকবে। আর এখানে সাইন এক্স এ এটা অন্তরজ করে নিলাম। দেখো সাইন এক্স এর অন্তরজ হলো cos x, আর cos x এর অন্তরজ মাইনাস সাইন এক্স। এবার একটু খেয়াল করে দেখো, এখানে cos x এর সহগ হচ্ছে গুণ করে যদি আমরা নেই, এটা হলো 2m, আর এখানে cos x এর সহগ হচ্ছে n, তাহলে 2m প্লাস n। একইভাবে এখানে sin x এর সহগ m, আর এটা হলো মাইনাস 2n, তাহলে m মাইনাস 2n। একটু সাজিয়ে নিলাম, অর্থাৎ cos x এবং sin x কে আলাদা করে তাদের cos x এর ফাংশনগুলো পদগুলো থেকে cos x এবং sin x এর পদগুলো থেকে sin x কমন নিলাম। এবার যদি খেয়াল করো, আমরা সহগ সমীকৃত করতে পারি। একটু খেয়াল করে দেখো, এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে cos x এর সহগ হচ্ছে 2m প্লাস n, আর এখানে হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি 2m প্লাস 1 সমান, দেখো সরি 2m প্লাস n সমান 1 আমরা লিখতে পারি। এই দাগগুলোর জন্য দেখা যাচ্ছে না, একটু দাগ মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো cos x এর সহগ এখানে হলো 1, আর এখানে হচ্ছে 2m প্লাস n, তাহলে 2m প্লাস n সমান হচ্ছে 1। একইভাবে sin x এর সহগ ডান পাশে হচ্ছে m মাইনাস 2n, বাম পাশে 2, তাহলে m মাইনাস 2n সমান 2। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করে তোমরা বিভিন্নভাবে সমাধান করতে পারো। আমি আমার মতো করে করে নিয়েছি, তোমরা অন্যভাবে করতে পারো। এই দুটো সমাধান করলে আমি যেমন 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে তার সাথে 2 নম্বর সমীকরণ যোগ করেছি। তাহলে এটা 2 দিয়ে যোগ করলে এটা 4m প্লাস 2n, এই 2n আর 2n কাটা যাবে, তাহলে 4m আর m মিলে 5m। এটা 2 দিয়ে গুণ করলে 2 হবে, 2 আর 2 4। এখান থেকে m এর মান 4/5। m এর মান আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি এবং সেখান থেকে n এর মান পেয়েছি। 1 নম্বর সমীকরণে m এর মান বসে এখান থেকে n এর মান বের করেছি, মান হচ্ছে -3/5। এবার খেয়াল করো, আমরা তাহলে এই মানটা m এবং n এর মানটা যদি এখানে, এই যে এখানে যদি আমি বসিয়ে দেই, একটু খেয়াল, সরি এখানে না, পরের লাইনটাতে, দুঃখিত। হ্যাঁ, আমরা যদি পরের লাইনটাতে m এবং n এর মান বসিয়ে দেই, এই লাইনটাতে দেখো, তাহলে cos x প্লাস 2 sin x ইকুয়াল হবে, m এর মান হচ্ছে 4/5, তাহলে এখানে 4/5 sin x প্লাস 2 cos x, আর n এর মান হচ্ছে -3/5, তাহলে -3/5 cos x minus 2 sin x। তাহলে আমরা এই এর পরিবর্তে আমরা এখন এই পদটা বসাইতে পারি, এই লাইনটা। তাহলে খেয়াল করো, এই রিপ্লেসটা এখানে আমরা দেখব। এই যে দেখো cos x plus 2 sin x, এর পরিবর্তে আমরা এই লাইনটা বসিয়েছি, আর হর যা ছিল তাই। তাহলে এবার দেখো এই অংশটা, এই sin x plus 2 cos x এর সাথে এটা কাটা যায়, থাকবে 4/5 এবং এখানে যা ছিল তাই। তাহলে ইন্টিগ্রেশন dx মানে x, সো দিস ইজ 4x/5। আর এটা দেখো, যেহেতু হরের অন্তরজ, এই হরের অন্তরজ যেহেতু লব, sin x এর অন্তরজ cos x, cos x এর অন্তরজ -2 সরি cos x এর অন্তরজ -sin x। তাহলে হরের অন্তরজ যেহেতু লব, তাহলে আমরা জানি রেজাল্ট হবে লন অফ হর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে। আমাদের 10-এর বিয়ের যে নিয়মগুলো ছিল সবগুলো নিয়ম আলোচনা করা হয়ে গেল। যদি তোমাদের কোনো অঙ্কে সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে কমেন্টে অথবা মেসেজের মাধ্যমে, অথবা ওভার ফোনে জানালে আমি তোমাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। এখন পরবর্তী ক্লাসে আমরা
অনুশীলনী 10-এর সি নিয়ে আলোচনা করব। 10-এর সি এর জন্য আগের সূত্রগুলোর সাথে আরো নতুন কিছু সূত্র লাগবে। আমি আশা করব তোমরা সূত্রগুলো একটু পড়ে নেবে। আমি তোমাদের সুবিধার্থে এখানে সূত্রগুলো দিয়ে দিয়েছি, দেখো। 1/a স্কয়ার প্লাস x স্কয়ার, দ্যাট ইজ 1/a tan ইনভার্স x/a। তারপরে এখানে a এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে বিশেষ আকার ধারণ করবে tan ইনভার্স x। তারপরে root over of a square minus x square, 1/root over of a square minus x square, that is sin inverse x/a। এখানে এর পরিবর্তে 1 বসালে এটা আরেকটা বিশেষ আকার। এবং দেখো এখানে √9 a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে সূত্র তোমরা দেখে নেবে। এটা হলো x স্কয়ার মাইনাস, এখানে a x এর চেয়ে বড়, এখানে x এর চেয়ে বড়, মূলত একই রকম দুটি সূত্র। এই যে আরেকটি সূত্র √x স্কয়ার মাইনাস a স্কয়ার, এবং এটা হলো √x স্কয়ার প্লাস a স্কয়ার, এবং সর্বশেষ সূত্র √a স্কয়ার মাইনাস x স্কয়ার। তোমাদের মনে থাকার কথা, আমি সম্ভবত আমার 10 নম্বর ক্লাসে কতগুলো বিশেষ প্রতিস্থাপন নিয়ে কথা বলেছিলাম। a স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে x সমান a tan থিটা, a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে x সমান a sin থিটা, x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকলে x সমান a sec থিটা। এই সমস্ত প্রতিস্থাপন দিয়ে অঙ্কগুলো করা যায়। সুতরাং তোমরা যারা সূত্রের প্রমাণ দেখতে চাও তারা এইভাবে প্রমাণ করে নিতে পারবে। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমরা করব, যা তোমরা সূত্রগুলো পড়ে নেবে, যাতে করে আমি অঙ্ক করার সময় তোমাদের বুঝতে সমস্যা না হয়। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সূত্রগুলো শিখে নেবে। পরবর্তী ক্লাসে আমরা করব অসংখ্য, যা তোমরা সূত্রগুলো পড়ে নেবে, যাতে করে আমি অঙ্ক করার সময় তোমাদের বুঝতে সমস্যা না হয়। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সূত্রগুলো শিখে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।